তো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। এটাও টার্গেটের একটা পেজ। তো ফার্স্টের যে অঙ্কটা দেওয়া আছে, একের অঙ্কটা বলছে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি 121 টাকা পেয়েছে। তাহলে বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? 10%। তো আমরা কি জানি? আমরা জানি যে 100 আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার। এটা সমান সমান কত বলেছে না 121। তো এখান থেকে আমরা কি লিখতে পারছি? অর 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 121/100। 121/100কে আমরা 11/10 তার স্কোয়ার লিখতে পারি। যদি আমি সূচকের কথা ভাবি তাহলে এদিকে আমার যেটা আছে তার মাথাতেও স্কোয়ার, এদিকে যে আছে তার মাথাতেও স্কোয়ার। তার মানে আমরা এখান থেকে লিখতে পারছি 1 প্লাস আর বাই 100 ইজ ইকুয়াল টু 11/10। সূচক আমাদেরকে তাই বলে যে যদি পাওয়ারটা ইকুয়াল হয় তাহলে বেস ইকুয়াল হবে। তাহলে এখানে বেসটা ইকুয়াল করে দিলাম। তাহলে এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে দ্যাট ইজ আর বাই 100 ইজ ইকুয়াল টু 11/10 মাইনাস 1, দ্যাট ইজ 11 মাইনাস 10/10 মানে 1/10। তাহলে এখান থেকে আর ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 100/10, দ্যাট ইজ 10%। তো আমাদের এখানে কোন অপশানটা হবে? নাম্বার এ। নাম্বার 2 যেটা বলেছে, এটা খুবই সোজা। এটা জাস্ট বলে দিয়েছে যে এক্স প্রপোর্শনেট 1/y, এটা দিয়ে কোনো কাজ হয় না। তাহলে এক্স ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু 1/y। তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু কে, বা আবার ওয়াই, এখান থেকে আবার যেটা পাই যে ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/x। তার মানে ওয়াই প্রপোর্শনেট এক্সও ভাবতে পারি, এটাও একটা আমাদের অপশান থাকতে পারে। আবার এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, এটাও আমাদের একটা অপশান থাকতে পারে। এখন দেখা যাক অপশান কী আছে। এক্স ইজ ইকুয়াল টু ওয়াই কখনোই সম্ভব না, ওয়াই ইজ ইকুয়াল টু 1/x কখনোই সম্ভব না, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 সেটাও সম্ভব না। তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু অশূন্য ধ্রুবক, এই যেটা কে ধরা, কেটা তো আমরা নট ইকুয়াল টু 0 ধরি এরকম হবে, তাহলে অশূন্য ধ্রুবক। তাহলে আনসার হচ্ছে আমাদের ডি। নাম্বার 3, ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ একটি ব্যাস। ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ ব্যাস। তো ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র, পি কিউ হচ্ছে ব্যাস, আর কি বলেছে, এবং পি আর সমান সমান আর কিউ, পি আর সমান সমান আর কিউ। তার মানে আরটা এমন জায়গায় নিতে হবে আমাদের, সে ওপরেও নিতে পারি নিচেও নিতে পারি, যাতে আমাদের পি আর এর সঙ্গে আর কিউ সমান হয়। পি আর এর সঙ্গে আর কিউ সমান। বেশ, তার মানে মধ্যগতের একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এইটুকুনি বলা যেতেই পারে। দিয়ে আমাকে প্রশ্ন করেছে যে আর পি কিউ এই কোণটার মান কত চেয়েছে। তো আমরা তো এটা জানি যে যেহেতু অ্যাঙ্গেল পি আর কিউ অর্ধ বৃত্তস্থ কোণ, তাহলে সুতরাং এই কোণের মান কত হবে? পি আর কিউ এর মান 90 ডিগ্রি, এটা আমরা জানি। যখনই এই কোণটার মান 90 ডিগ্রি হলো, তো আবার যেহেতু পি আর এর সঙ্গে আর কিউ সমান বলে, তাহলে এই দুটো কোণও সমান এখানে। তার মানে সুতরাং নয়, এখানে বলি যে যেহেতু পি আর ইজ ইকুয়াল টু আর কিউ, তাহলে সুতরাং অ্যাঙ্গেল আর পি কিউ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর কিউ পি ইজ ইকুয়াল টু কত হবে না 180 থেকে 90 বিয়োগ করে যা হবে তাকে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 45 ডিগ্রি। কোথায় আছে?
এটাও ডি। একটা সুষম ষড়ভুজ নাম্বার 4, একটা সুষম ষড়ভুজ। একটা সুষম ষড়ভুজ এখানে এঁকে নেওয়া যাক। তো এই হচ্ছে আমাদের একটা সুষম ষড়ভুজ। সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণ, অন্তঃকোণ বলতে কোন কোণগুলোকে বোঝাচ্ছে? অন্তঃকোণ মানে তো এইগুলো। তো আমাদের সেই অন্তঃকোণের একটা বড় সূত্র আছে, আমরা সেই সূত্রটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। 2 ইন্টু n মাইনাস 2, মানে এটা অন্তঃকোণের সূত্র, ইন্টু 90 ডিগ্রি বাই n, এটা হচ্ছে অন্তঃকোণ, একটি অন্তঃকোণ। সে ক্লাস 8-এ পড়েছিলিস। আর আরও জানি যে অন্তঃকোণ প্লাস বহিঃকোণ ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তো অন্তঃকোণ আর বহিঃকোণ কোনটা হবে? বহিঃকোণ হবে হচ্ছে সেটাই যে প্রত্যেকটা বাহুকে যদি একই রকমভাবে যদি আমি একে প্রসিড করে দিই, একে আমি প্রসিড করে দিলাম, তাহলে এইটা হয়ে গেল বহিঃকোণ। যদি একে প্রসিড করি তাহলে এইটা হবে বহিঃকোণ। যদি একে প্রসিড করি তাহলে এইটা হবে বহিঃকোণ। তো এরকমভাবে যতগুলো আমি প্রসিড করব প্রত্যেকটা আমার বহিঃকোণ, মানে এইটা হবে আমার বহিঃকোণ, এইটা হবে আমার বহিঃকোণ, এইটা হবে আমার বহিঃকোণ। তাহলে এই বহিঃকোণ অন্তঃকোণের যোগফল 180। তা আমরা এখানে কি করব? আমরা বহিঃকোণটা বের করব, কারণ বহিঃকোণের সূত্র হচ্ছে যে কোনো বহুভুজই হোক না কেন তার বহিঃকোণের যোগফল সবসময় 360। বা যেহেতু সেটা সুষম এবং তার বাহু আছে 6, তাহলে বহিঃকোণের মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। যখনই বহিঃকোণ 60 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে অন্তঃকোণ কত হবে? তাহলে অন্তঃকোণ হয়ে যাবে 180 থেকে 60 বিয়োগ করবো, কারণ অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে অন্তঃকোণ হয়ে গেল 120 ডিগ্রি। এবার আমাদেরকে একে রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে 1 ডিগ্রি সমান সমান কত জানি? পাই বাই 180 রেডিয়ান। তাহলে 120 ডিগ্রি সমান সমান পাই ইন্টু 120 বাই 180, 0 0, 6 দিয়ে 2, 6 দিয়ে 3, তাহলে আলটিমেটলি পাওয়া যাচ্ছে 2 পাই বাই 3 রেডিয়ান। তো এখানে কোথাও আছে 2 পাই বাই 3 রেডিয়ান, অপশান বি। একটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান তাদের উচ্চতা দেবে। এটা একটি হবে না, তাহলে দুটি হবে, ভুল দিয়েছে। দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান তাদের উচ্চতা অনুপাত দিয়ে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত চেয়েছে। তো দুটো লম্ব বৃত্তাকার নিরেট চোঙ, তার মানে তো সেই চোঙ দুটোর ব্যাসার্ধ যদি একটা এক্স একটা ওয়াই যদি ধরি আমরা, উচ্চতা বলেছি 1:2, তাহলে আয়তনের অনুপাতটা, আয়তনটা সমান, তাহলে প্রথমটা আয়তন কত হবে? পাই, এখানে উচ্চতা আর স্কোয়ার, যদি এক্স স্কোয়ার, প্রথমটা ব্যাসার্ধ যদি এক্স স্কোয়ার ধরি, ইন্টু এইচ ইজ ইকুয়াল টু, পরেরটা হচ্ছে পাই, ব্যাসার্ধ ওয়াই ধরেছি, তার এইচ হচ্ছে কত না 2h। তাহলে এখানে পাই পাই ক্যান্সেল হয়ে গেল, তো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এইচও ক্যান্সেল হয়ে যায়, ইজ ইকুয়াল টু 2। তাহলে এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো যে এক্স বাই ওয়াই হচ্ছে √2, প্লাস মাইনাস, মাইনাসটা নেব না, তাহলে এক্স ইস টু ওয়াই হচ্ছে গিয়ে √2:1। কোথাও আছে? নাম্বার বি। নাম্বার 6-টা কী বলছে? 30, 34, 35, 36, 37, 38, 39, 40 পরপর দেওয়াই আছে। তথ্যে 35 না থাকলে মধ্যমাটা কত বৃদ্ধি পায়? তাহলে প্রথম কথা, এর মধ্যমাকে বের করতে হবে আমাকে। কটা সংখ্যা আছে দেখিনি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8 যদি হয় তাহলে 1, 2, 3, 4 নম্বর আর 5 নম্বর, এদের যোগফল করে 2 দিয়ে ভাগ করতে হবে। এ হচ্ছে অ্যাকচুয়ালের মধ্যমা। তাহলে 7 আর 6, 13, 3 হাতে 1, 73/2। 73/2 মানে হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে, তাহলে অ্যাকচুয়াল মধ্যমা হচ্ছে 36.5। এবার কি বলছে? 35 না থাকলে, তাহলে 35 যদি না থাকতো তাহলে আমার কটা সংখ্যা হতো? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে সেই ক্ষেত্রে আমার মধ্যমা কে হতো না? 7 + 1/2, অর্থাৎ 4 নম্বর। তখন 4 নম্বরে আবার কে আসছে? 1, 2, 3, 4, তখন 4 নম্বরে আসছে আমার 37। তো তখন আমার মধ্যমা কত হতো? 37। তাহলে মধ্যমা কত বৃদ্ধি পেত না? 37 থেকে 36.5 বাদ দিলে 0.5 বৃদ্ধি পেত। আছে কোথাও? 0.5। বোঝা গেল? অসুবিধা আছে কারোর?
নেক্সট নাম্বার 2, 1 বছরে আসল এবং সুদ আসলের অনুপাত। মাথায় রাখ, আসল দিয়েছে আর এখানে হচ্ছে সুদ আসল, মানে যার মধ্যে আসল আর সুদ ঢুকে আছে, 8:9। তাহলে অনুপাত যদি 8:9 হয়, তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে ধরি আসল হচ্ছে আমাদের এখান থেকে ধরি আসল 8x টাকা আর সুদ আসল হচ্ছে 9x টাকা। তাহলে আসলও পেয়ে গেছি, সুদ আসলও পেয়ে গেলাম, তাহলে সুদটা নিশ্চয়ই পেয়ে যাব। তাহলে সুদ কত হবে? তা তো 9x থেকে 8xকে বাদ দিয়ে দেবো, এত টাকা সমান সমান x টাকা। তাহলে আমরা কি পেলাম? আসল পেলাম, আমরা পেলাম সুদ, আর সময়টা কত বলেছে ওরা? 1 বছর বলেছে। আমাকে বলেছে সুদের হার নির্ণয় করতে। তাহলে আর সমান সমান কি জানি আমরা? আর সমান সমান জানি 100i বাই পি। পি হচ্ছে আমার 8x, আর টি কত বলেছে? 1 বছর। তাহলে এত পার্সেন্ট সুদের হার। এক্স এক্স কেটে গেল, 4 দুগুণে 8, 4 25-এ 100, তার মানে 25/2 মানে 12.1/2%। তাহলে এখানে শূন্যস্থানে কত বসবে আমাদের? 12.1/2%। তারপরে আমরা বলছি √3 - 5 এর অনুবন্ধীকরণী। অনুবন্ধীকরণী মানে কি হয়? সবসময় যেটা করণী থাকে তার আগের চিহ্নটা চেঞ্জ হয়। এটা কিন্তু ভুল করিস, ম্যাক্সিমাম যেটা করে √3 - 5 আছে, অনুবন্ধীকরণী করে দিল √3 + 5। মাথায় রাখবি, এটা কিন্তু হয় না। তাহলে করণীর আগের চিহ্নটা চেঞ্জ হবে, বাকিটা যেমন চিহ্ন থাকার থাকবে, অর্থাৎ -√3 যেহেতু অনুবন্ধীকরণী বলেছে। আর যদি বলতো অনুবন্ধীকরণী ছাড়া অন্য একটা করণী বলো, যে করণীটার সঙ্গে গুণফল এটা হবে। কারণ অনুবন্ধীকরণী এমনি করণী মানে অনুবন্ধীকরণীর বৈশিষ্ট্যটা কি? অনুবন্ধীকরণীর বৈশিষ্ট্য হচ্ছে এটা যে নাম্বার 2 দুটো প্রপার্টি আছে অনুবন্ধীর। একটা হচ্ছে নাম্বার 1 প্রপার্টি হচ্ছে যোগফল মূলদ হয়। অনুবন্ধীকরণী হওয়ার শর্ত হচ্ছে যোগফলটা মূলদ হতে হবে, আর নাম্বার 2 গুণফলটাও মূলদ হতে হবে। তাহলে আমার বক্তব্য হচ্ছে, তাহলে আমরা যদি স্যার √3 + 5 লিখি, তাহলে আমাদের অঙ্কটা হবে না কেন? কী কারণে হবে না? কারণ √3 + √5 এর সঙ্গে √3 - √5কে গুণ করলে তো আমাদের কোনো করণী থাকছে না। 3 যোগ করলে হবে না। 3 - 25 -22, অসুবিধা তো কিছু নেই, কিন্তু অসুবিধাটা আছে। অসুবিধাটা আছে কোথায়? অনুবন্ধীকরণী হতে গেলে যে শর্তগুলো ফুলফিল করতে হয়, সেই শর্তগুলো কিন্তু তাহলে ফুলফিল হবে না। যদি কেউ √3 - 5 এর ক্ষেত্রে অনুবন্ধীকরণীটা √3 + 5 লেখে, তাহলে যদি এতে যোগ করিস, তাহলে সেই ক্ষেত্রে যোগফল কত হচ্ছে দেখ, -5 কেটে গেলে পড়ে থাকছে 2√3। তো 2√3 নিশ্চয়ই কোনো মূলদ সংখ্যা নয়, অমূলদ সংখ্যা। তাই কিন্তু অনুবন্ধীকরণী হয় না। অনুবন্ধীকরণ হবে -√3 - 5। তারপরে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ, এটা সবসময় মাথায় রাখবি, এটা হয় স্থূল কোণ। কেন? কারণ হচ্ছে এটা যে আমার ধর এখানে বৃত্ত আছে নাম্বার, এখানে ধর একটা বৃত্ত আছে নাম্বার 3, ধর আমার এখানে একটা বৃত্ত আছে। তো এই বৃত্তটার অর্ধবৃত্তস্থ কোণ মানে কি হবে? অর্ধবৃত্তস্থ কোণ মানে তো হবে হচ্ছে যে তার যেটা ব্যাস, এটা হচ্ছে তার ব্যাস। তো এখানে একটা যদি কোণ আমি দিই, এই যদি অ্যাঙ্গেল একটা এখানে টানি, তো সে অ্যাঙ্গেলটা কী হবে? সে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা হবে যে এইটা এটা যোগ করলাম আর এইটা এটা যোগ করলাম, এটা অর্ধবৃত্তস্থ কোণ। এবং এই ভ্যালুটা কত জানি আমরা? আমরা জানি এটা ভ্যালু 90 ডিগ্রি। এবার বলছে যে এই অপেক্ষা ক্ষুদ্রতর, তাহলে ক্ষুদ্রতর হতে গেলে কি হবে? আমাকে এই দুটো নিতে হবে। ধর এই যদি কোনো একটা আমি জানি, এবার যদি আমরা এই দুটোকে যোগ করি, এবার যদি আমরা এইটা আর এইটাকে যোগ করি এবং এইটা এটাকে যোগ করি, একটা জিনিস তো পরিষ্কার যে এই যে
এই যে টোটাল যে এই কোণটা হচ্ছে, এই টোটাল কোণটা, এই কোণটা এই কোণের থেকে বড়, আর এই কোণটার মান আমরা 90 ডিগ্রি জানি। তাহলে 90 ডিগ্রির থেকে বড়, 90 ডিগ্রির থেকে বড় যে কোনো কোণ মানেই তো সেটা স্থূলকোণ হয়। তাই মাথায় রাখতে হবে যে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ স্থূলকোণ। এটা কিন্তু আবার একটা রাইডার হিসেবেও আসে, অনেক পেজে আছে যে প্রমাণ করো অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ, প্রমাণ করো। অনেক সময় প্রমাণও দেয় এটা। আচ্ছা, নাম্বার 4, নাম্বার 4 একটা বইয়ের অঙ্ক দেওয়া আছে 4 সেকেন্ড স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। তো সেকেন্ড স্কোয়ার থিটাকে যদি ওপরে তুলে দিই আমরা, হর থেকে লবে নিয়ে গেলে কস হয়ে যায়। 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে হচ্ছে আমাদের কোসেক স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। একই রকমভাবে কোসেক স্কোয়ার হরে আছে, যদি এটাকে লবে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। তাহলে 4 কস স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ যদি 4 কমন নিই তাহলে আমাদের থেকে যায় কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1, তাহলে ভ্যালুটা কত হচ্ছে 4। তাহলে এটার মান কত হচ্ছে আমাদের 4। একটা লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার হলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে। খুব একটা ভালো অঙ্ক। তো একটা লম্ব বৃত্তাকার চোঙ, ধরে যাক এই হচ্ছে সেই লম্ব বৃত্তাকার চোঙ। তো লম্ব বৃত্তাকার চোঙ মানে তার ওপরের ব্যাস নিচের ব্যাস অবশ্যই সমান হবে। ওপরের ব্যাস নিচের ব্যাস, তাই এর মধ্যে সবচেয়ে বড়, বলছে সবচেয়ে বড় আমি একটা দণ্ড রাখতে চাই। তাহলে সবচেয়ে বড় দণ্ডটা হয় আমাকে এরমভাবে রাখতে হবে, না আমাকে এরমভাবে রাখতে হবে, যে কোনো একভাবে রাখতে হবে। তো আমরা যদি এই ওপরের সেন্টার থেকে যদি লম্ব টেনে দিই, নিচের সেন্টার পর্যন্ত আসবে, তাহলে এখানে দুটো ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। এই ত্রিভুজটাকে যদি কালার করে দিই, এই একটা হলুদ ত্রিভুজ, এই হলুদ ত্রিভুজটা দেখতে পাচ্ছিস, বা একই রকমভাবে এইদিকে ত্রিভুজটা দেখা যেতে পারে, এই ত্রিভুজটা। তো এখন ব্যাপার হচ্ছে যে এই যে দুটো ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছি আমরা, তো আমাকে এই দণ্ডটা বের করতে হবে। ধরা যাক এটা হচ্ছে এ, এটা বি, আর যেখানে কাট করছে এটা হচ্ছে সি। তো আমাকে কী কী দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেন্টিমিটার। তাহলে ব্যাস যদি 3 সেন্টিমিটার হয় তাহলে ন্যাচারালি আমাদের এ বি কত হবে, এ বি হবে 3/2 সেন্টিমিটার। আবার এ বি সি হয়ে গেছে, ধর এই পয়েন্টটা হচ্ছে আমাদের ডি। তাহলে এডি যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এসি কত হবে আমাদের, এসি 2 সেন্টিমিটার হবে। তাহলে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার এ বি জানিস, এসি জানিস, সিবি নিশ্চয়ই বের করাই যাবে, বা বিসি নিশ্চয়ই বের করা যাবে যেহেতু সমকোণী ত্রিভুজ হয়। বিসি হচ্ছে √9/4 যোগ 4, √9 যোগ 16/4, 25/4 মানে 5/2। তাহলে বিসি যদি 5/2 হয় তাহলে বিই যদি টোটাল দণ্ডটা হয় তাহলে বিই কত হচ্ছে না 5/2 × 2
ওটা 5/2 হলে এটাও 5/2 হবে, 5 সেন্টিমিটার। তাহলে যে রাখা যাবে তার দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে, 5 সেন্টিমিটার। এরপরে আমাদের বলছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের x1 x2 x3 ডট ডট করে xn এর গড় x বার, তাহলে এত এর গড় কত? এই অঙ্কটা আগে আমরা করেছি, আরেকবার দেখে নিই। নাম্বার 5, তাহলে এক্স বার মানে কি হচ্ছে, এক্স বার মানে হচ্ছে কিন্তু x1 প্লাস x2 প্লাস ডট ডট করে xn, তাকে ভাগ করছি n দিয়ে। এবার আমাকে যাদের গড় বের করতে বলেছে এদের গড় বের করা মানে কি, এগুলো সব কটা যোগ হবে, প্লাস 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 ডট 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 প্লাস, ভাগ করবো কত দিয়ে, ভাগ করবো আমাদের n দিয়ে। তাহলে ওপর থেকে কমন যাচ্ছে কত, আমাদের ওপর থেকে কমন যাচ্ছে a, আর বাকি যেটা পড়ে থাকে সেটা এক্স বার পড়ে থাকে না, কারণ এই জিনিসটা পড়ে থাকবে, তো এ কমন চলে গেলে x1 প্লাস x2 প্লাস xn বাই n। তাহলে আমরা এখানে বলতে পারি যে এ এক্স ওয়ান প্লাস এ এক্স টু প্লাস এ এক্স থ্রি প্লাস ডট 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 এ এক্স এন, এরও যদি গড় বের করতে হয় তো ন্যাচারালি আমাকে একেও এন দিয়ে ভাগ করতে হবে। একে যখন এন দিয়ে ভাগ করবো, যখন ওপর থেকে কমন নিচ্ছি এ, তাহলে ভেতরে পড়ে থাকছে কি x1 প্লাস x2 প্লাস ডট ডট করে xn বাই n। আর এই x1 প্লাস x2 ওটা মানে কি x বার, তাহলে গড় কত হচ্ছে এ এক্স বার, এ এক্স বার। বোঝা গেল? সমস্যা আছে কারণ? তো নেক্সট নাম্বার 3-এর যে অঙ্কগুলো দেওয়া আছে তাতে 3-এর 1-এরটা কী বলছে, সত্যি মিথ্যা আমাকে বলতে বলেছে। তো আমাকে তো অঙ্ক কষে দেখতে হবে আগে কে সত্যি কে মিথ্যা। আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে। তাহলে আসল আমার একই থাকছে, বার্ষিক সুদের হার একই থাকছে। আমি যদি এমনি একটা এক্সাম্পল ধরি, যে আমি 100 টাকা রেখেছি, সুদের হার হচ্ছে 10%, তার মানে 1 বছর শেষে আমি কত টাকা সুদ হিসেবে পাবো, 10 টাকা সুদ হিসেবে পাবো। এবার হচ্ছে সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে, তার মানে 1 বছর রাখলে যদি আমি 10 টাকা সুদ পাই, তাহলে 2 বছর রাখলে নিশ্চয়ই আমি কম পাবো না। তাহলে এখানে ব্যস্তানুপাতে তাহলে ফলস এটা। তারপরটা বলেছে এত এবং এত, এটা ক্রমিক সমানুপাতি, এটা ক্রমিক সমানুপাতি নাকি, তাহলে 3-এর 1-এরটা হচ্ছে ফলস। নাম্বার 2, ক্রমিক সমানুপাতি বুঝবো কী করে না, এখানে আছে কত আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ভাগ করে দেবো এক্স কিউব ওয়াই দিয়ে, তাহলে ভাগ করলে কত হয়, ভাগ করলে হয় ওয়াই বাই এক্স। আবার 3 নম্বর যেটা আছে অর্থাৎ এক্স ওয়াই কিউব, তাকে ভাগ করব 2 নম্বর দিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাও কত হয় ওয়াই বাই এক্স। দেখতে পাচ্ছি দুটোই ওয়াই বাই এক্স আসছে, তার মানে এরা ক্রমিক সমানুপাতি, মানে ঠিকই বলছে, ট্রু। একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2-এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়। একটি বৃত্তে একটা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল, ধর এই হচ্ছে একটা বৃত্ত আছে, তো এই একটা বৃত্তের মধ্যে ধর এই একটা সরলরেখা আছে, ধর এরকমভাবে সরলরেখাটা যাচ্ছে, তাহলে এই সরলরেখার স্পর্শক আমার কি হতে পারে, স্পর্শক মানে বাইরে দিয়ে যাবে, হয় এরমভাবে যাবে বা এরমভাবে যাবে, এর বাইরে তো আমরা রাখতে পারবো না। তাহলে এখানে বলছে 2-এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়, এটাও ঠিক বলছে না, এটাও ফলস। তারপরটা কি বলছে, নাম্বার, এটা গেল নাম্বার 3। নাম্বার 4 কি বলছে, নাম্বার 4 বলছে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হাফ।
তাহলে বলছে যে কস থিটার মান -√3/2। তো আমরা কি জানি, যেহেতু বাঁ দিকে সাইন দিয়েছে, তাহলে ডান দিকে হাফটা সাইনের কত মান সেটা আমরা লিখে নিই। আমরা জানি সাইন 30 ডিগ্রি, মানে তাহলে হাফের পরিবর্তে সাইন 30 লেখা যায়। তাহলে আমার এই দিককার সাইন অমিট হয়ে গেলে আমার এখানে পড়ে থাকছে থিটা -30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পেতে পারি থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। যখন থিটার মান 60 ডিগ্রি পেয়ে গেলাম, আচ্ছা প্রথমে আমরা এখানে যেটা দেওয়া আছে সেটা ফলস বলে দিতেই পারি, কারণ এখানে মাইনাস দিয়ে আমরা কিন্তু কোনো ভ্যালু পাই না। তাহলে কস থিটা মানে কত হবে? cos 60। আর cos 60 মান কত? cos 60 মান হাফ। না, আমাদের মাধ্যমিকে যা আমরা শিখেছি মাইনাস দিয়ে তো কোনো ভ্যালু নেই আমাদের, আছে? তাহলে আমরা অঙ্ক না করে আমরা এটাকে ফলস লিখে দিতেই পারি, যেহেতু মাইনাস দিয়েছে ভ্যালু, মাইনাসের কোনো ভ্যালু আমরা পাইনি, আমাদের দেবেও না। নেক্সট নাম্বার 5, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটার আয়তন প্রথম ঘনকের দ্বিগুণ হবে। তো একটা ঘনক বলতে তো বুঝতেই পারছিস ঘনক কোনটা হয়। তো ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে গেল। তো মোটামুটি যদি এরকমভাবে দেখতে চাই আমরা, তো এ হচ্ছে ধর আমার একটা ঘনক, এ হচ্ছে আমার একটা ঘনক থাকলো। আরেকটা ঘনক কি হচ্ছে না, আরেকটা ঘনক কি হচ্ছে না, এর ডবল হচ্ছে। মোটামুটি এটা। তো এই একটা ঘনক ছিল, তার একটা বাহুর দৈর্ঘ্য আছে, এই ঘনকটার ধার মানে তো বাহুর দৈর্ঘ্য ডবল হয়ে গেল। তো এই দুটোকে যদি আমরা তুলে নিই, এই দুটোকে যদি আমরা তুলে নিই, তো এই ধর আমার সেই দুটো ঘনক, যে দুটো ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরা যাক, এইটার বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এটার কত হবে? 2a হবে, ডবল হচ্ছে। তাহলে আমাকে কি বলেছে? আয়তন। তাহলে এই ঘনকের বাহুর দৈর্ঘ্য এ হলে এর আয়তন বাহুর কিউব, এর দৈর্ঘ্য 2a হলে এর আয়তন কত? 2 এর কিউব, 2 এর কিউব মানে 8a কিউব। তো এটা হচ্ছে প্রাথমিক v1, এটা হচ্ছে নেক্সট অন্তিম v2। তাহলে আমরা এই যে a কিউবের জায়গায় কি বসাতে পারি? a কিউবের জায়গায় তো v1 বসাতে পারি। তাহলে আমরা কি দেখছি যে এখনকার আয়তন যেটা হচ্ছে সেটা আগের যে আয়তন তার কত টাইমস হচ্ছে? 8 টাইমস, মানে 8 গুণ হচ্ছে। কিন্তু ওরা আমাকে কি বলেছে? ওরা আমাকে বলেছে দ্বিগুণ হবে। তাহলে ওরা ভুল বলেছে। সংখ্যাগুরু মান নির্ণয়ের সময় সকল শ্রেণীদৈর্ঘ্য সমান নাও হতে পারে। এটা ঠিক, শ্রেণীদৈর্ঘ্য সমান না হলেও সংখ্যাগুরু মান বের করা যায়। আচ্ছা, তাহলে এই গেল আমাদের 5-এরটা হচ্ছে ফলস, আর নাম্বার 6-এরটা হচ্ছে ট্রু। তাহলে এই গেল আমার, এটাকে সেভ করে দিই। স্যার 3-এর 2-এরটা কি বলেছেন? উত্তরটা ট্রু না ফলস? 3-এর 2 ট্রু ট্রু। 3-এর 2 মানে এইটা তো, এইটা তো। হ্যাঁ স্যার, দুটো ক্রমিক সমানুপাতিক। হ্যাঁ হ্যাঁ, ক্রমিক সমানুপাতি, এই যে বললাম যে এখানে যে ক্রমিক সমানুপাতি মানে কি? ক্রমিক সমানুপাতি মানে ধর এরমভাবে যাচ্ছিস তুই, হ্যাঁ স্যার, তিন আমি করেছি স্যার এটা। 3 দুগুণে 6, 3 6 18, এরা হচ্ছে ক্রমিক সমানুপাতি। কেন না? 6কে 2 দিয়ে ভাগ করলে যা পাবি 18কে 6 দিয়ে ভাগ করলে যাবে। এই জিনিসটা আবার যখন 11-এ পড়বি সেটাই হয়ে যাবে আবার জিপি সিরিজ। এটাকেই জিপি সিরিজ, হ্যাঁ স্যার, জিওমেট্রিক প্রোগ্রেশন সিরিজ এটা। জিওমেট্রিক প্রোগ্রেশন সিরিজ, এটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসছি নেক্সটগুলোয়।
এখানে আমাদের কি বলছে, 4-এর 1, 4-এর 1 কোনো মূলধন বার্ষিক এত % সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। তো কোনো মূলধন বার্ষিক 6.1/4 সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ হওয়ার অর্থটা কি, মানে আমি যদি আসল যদি x টাকা ধরি, তাহলে আমাকে সুদ আসল মিলে তো আমার হবে দ্বিগুণ, কারণ আমি 100 টাকা রাখলে আমি 200 টাকা পাবো। তো 200 টাকাই তো আর ব্যাংক বা পোস্ট অফিস থেকে দিচ্ছে না আমাকে, আমি যে টাকাটা রাখছি সেই টাকাটা আমাকে সুদ হিসেবে পেতে হয়, তবেই আমার ডবল হবে, তাছাড়া তো ডবল হবে না। তাহলে সুদ কত হচ্ছে, 2x - x, দ্যাট ইজ ইকুয়াল টু x টাকা। তাহলে আসল পেয়ে গেছি, সুদ পেয়ে গেছি, টাইমটা চেয়েছি, আমাকে প্রশ্ন করেছে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে আমরা t ইজ ইকুয়াল টু কী জানি, t ইজ ইকুয়াল টু 100i/p ইন্টু r। সুদের হার কত বলেছে, 6×1/4 মানে কত, 25/4। x গেল, 25 দিয়ে 100 কাটলে 4 হলো, 4×4 16 বছর। তার মানে 16 বছরে আমাদের কি হবে, দ্বিগুণ হবে। নাম্বার টু কি বলেছে, নাম্বার 2 বলেছে আমাদের যে একটা অংশীদারি ব্যবসায় এ আর বির মূলধন অনুপাত, এটা আমাকে বের করে নিতে হবে। মানে a/b দিয়েছে গিয়ে আমাদের 2:3, আবার b/c দিয়েছে গিয়ে আমাদের 4:5। সেই মানে এখান থেকে আমাকে প্রথমে যেটা বের করতে হবে যে a/b/c কত। তো তার জন্য আমাকে এই b যেটা আছে এই bগুলোর দিকে তাকাতে হবে, এটাকে 8 দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করে, 4 দুগুণে 8:12, আর একে 3 দিয়ে গুণ করলে 15, মানে 12:15। তাহলে 8:12, 12:15, তাহলে 8-12:15, এটা হয়ে গেল এবিসির মূলধন অনুপাত পেয়ে গেলি। এবার প্রশ্ন করেছে এ বি সি লভ্যাংশ অনুপাত কত হবে, তাহলে এবিসি লভ্যাংশ অনুপাত এটা হবে। এবার এই কাজটাকে তাহলে একটু বড় কর, যেহেতু 2 নম্বরের অঙ্ক, এরকমভাবে করতে পারিস। a/b মানে a/b হচ্ছে গিয়ে 2/3, b/c হচ্ছে গিয়ে আমাদের 4/5। এবার যেহেতু আমাকে এটা সেম করতে হবে, তাই আমরা কি করছি না, একে গুণ করছি হচ্ছে 4 দিয়ে, তাহলে ওপরে 4 দিয়ে গুণ করলে আমাকে নিচেও 4 দিয়ে গুণ করতে হবে। একে গুণ করছি 3 দিয়ে, তাহলে ওপরে 3 দিয়ে গুণ করে নিচেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে থাকছে 8/12, এখানে থাকছে 12/15। তাহলে এখান থেকে আমরা এই দুটো থেকে মার্চ করে এই লাইনটা লিখে দিতেই পারি যে a/b/c। এটা যখনই a/b/c 8:12:15 হয়ে গেল, তাহলে লভ্যাংশ অনুপাত এটাই হয়ে গেল। আচ্ছা, নেক্সট 4-3, 4-3 কি বলছে, 4-3 বলছে যে a/b 3:4 লিখি, x/y 5:7, x/y 5:7। তাহলে বলেছে এটা কত হবে। তো এইগুলো ধরে নেওয়া যাক, যে এখানে ধরি a = 3k1, b = 4k1, k1টা not equal to 0, x = 5k2, y = 7k2। এবার আমাকে যেটার অনুপাতটা বার করতে দিয়েছে সেই অনুপাতটা লিখছি। আমাকে বার করতে দিয়েছে হচ্ছে গিয়ে 3ax - by = 4by - 7ax। x আর y এর মান বসিয়ে দেওয়া যাক। 3 × 3k1 × 5k2 মাইনাস b হচ্ছে 4k1 × 7k2, 4 b হচ্ছে 4k1, y হচ্ছে 7k2, 7 × a হচ্ছে 3k1, আর x হচ্ছে 5k2।
কত হচ্ছে আলটিমেটলি 3 তিরিক্ষে 9, 5 9 45, এখানে 45 K1 K2 মাইনাস 4 7 28 K1 K2, এদিকে 4 4 16, 7 16 112 নাকি, K1 K2 মাইনাস 3 5 15, 7 15 105, আলটিমেটলি এটা বিয়োগ করলে কত হচ্ছে 28 7 15 হাতে 1 17 K1 K2, এদিকে বিয়োগ করলে হচ্ছে 7 K1 K2, দুটো থেকে K1 K2 চলে গেলে পড়ে থাকে 17:7। নাম্বার 4, 4 4 কি বলছে, যদি B প্রপোর্শনেট A কিউব হয় তাহলে এর বৃদ্ধি হচ্ছে 2:3 অনুপাতে। তো প্রথম কথা, এটা দিয়ে তো কোনো কাজ হয় না, ধরো যাক কে এ কিউব, এবার এর বৃদ্ধিটা বলেছে, এর বৃদ্ধি বলেছে 2:3 অনুপাতে হচ্ছে। তাহলে এখানে ধরা যাক যে এর বৃদ্ধিটা 2k থেকে 3k হলো, তাহলে এর বৃদ্ধি যখন 2k মানে a সমান সমান 2k হলে তখন b এর বৃদ্ধি b1, তখন না k ধরা যাবে না, k আছে, অন্য কিছু ধরি, 2x ধরি, 2x আর হচ্ছে 3x। তাহলে এখানে a সমান সমান যখন 2x তখন bটা b1 তখন কত হচ্ছে k ইন্টু 2x এর হোল কিউব, তার মানে হচ্ছে 8k x কিউব। a যখন 3x তখন bটা পরিবর্তন হয়ে b2 হচ্ছে ধরা যাক, তখন কত হচ্ছে না 3x এর হোল কিউব, 3 তিরিক্ষে 9, 3 9 27, 27k x কিউব। তাহলে আমাকে বলা হচ্ছে b এর বৃদ্ধির অনুপাত কি হবে, তাহলে b ছিল 8k x কিউব, হলো 27k x কিউব, তাহলে k চলে গেলে পড়ে থাকে 8:27। তাহলে মাথায় রাখবি যে কিউব যেহেতু আছে না, তাহলে এগুলোর কিউব করে দিলে উত্তর বেরিয়ে, মানে MCQ যদি হতো তাহলে আমি কিন্তু এত কিছু করতাম না, যেহেতু এখানে কিউব আছে, তাহলে 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 8:27। এভাবে কিন্তু আমরা ওই অঙ্কগুলো তখন করব। আচ্ছা, নেক্সট কি বলছে, 4 5, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে 16 সেন্টিমিটার 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি সমান্তরাল যায় বৃত্তের কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। তার মানে আমার যদি একটা বৃত্ত হয় যার 10 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ, তো এর দুটো জ্যা আছে যারা কেন্দ্র দুটোর বিপরীত দিকে আছে, মানে একটা 12 একটা 16, ধরা যাক এটা হচ্ছে 12 আর এইটা হচ্ছে 16। তো বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার এইটা, বৃত্তের কেন্দ্র ধরা যাক হচ্ছে এটা, তো এ বি একটা জ্যা আর সিডি হচ্ছে আরেকটা জ্যা, কেন্দ্র হচ্ছে ও। তাই আমি ও থেকে যদি পারপেন্ডিকুলার ড্রপ করি, এদিকেও যদি পারপেন্ডিকুলার ড্রপ করি, এদিকেও যদি পারপেন্ডিকুলার ড্রপ করি, তো এ বি সি ডি, এটা ই, এটা এফ, আরও কি করছি আমরা না যে কোনো এই দুটোকে যদি যোগ করে দিই, যে ও
বি আর ও ডি যোগ করে দিলাম। তাহলে দুটো ব্যাসার্ধ আমরা জানি কত কত আছে। তাহলে এ বি যদি ধরে নেওয়া যায় যে এ বি হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার, তাহলে এইটা কত হবে 6। সিডি যদি 16 সেন্টিমিটার হয় তাহলে এটা কত হবে 8। আর এটা ওখানে দিই ওবিওডি, ওবিওডি দুটো তো একই বৃত্তের ব্যাসার্ধ, সেটা বলেছে কত 10। তাহলে দেখ এখানে দুটো ত্রিভুজকে পাচ্ছিস তোরা, যে দুটো ত্রিভুজ দেয়ার, এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ। তো এই দুটো যে ত্রিভুজ আছে এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি কি বের করে নিতে পারবো, ওই বের করে নিতে পারবো, ও এফ বের করে নিতে পারবো। তো এই ত্রিভুজটার নাম যদি দেওয়া হয় ত্রিভুজ ও ই বি, এই ত্রিভুজটা থেকে আমরা কি পাবো, ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, একবারই লিখে দিই, ও বি মানে হচ্ছে 10, তাহলে 6 স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার ইজ ইকুয়াল টু ও বি হচ্ছে 10 স্কোয়ার। তাহলে এখান থেকে ও ই স্কোয়ার 100 মাইনাস 36 64, তাহলে এখান থেকে ও ই পেয়ে যাচ্ছিস 8। তার মানে এইখান থেকে এইটুকুনি পেলি হচ্ছে 8। সিমিলার ওয়েতে যদি ত্রিভুজ ও এফ ডি নেওয়া হয় তাহলে ও এফ ডি ত্রিভুজের ক্ষেত্রে একই রকমভাবে ও এফ স্কোয়ার প্লাস 8 স্কোয়ার 10 স্কোয়ার, তার মানে ও এফ স্কোয়ার হচ্ছে 100 মাইনাস 64 36, তাহলে ও এফ হচ্ছে 6। তার মানে এইখান থেকে এইটুকুনি ডিস্টেন্স কত না 6। আমাকে কি প্রশ্ন করেছে, আমাকে প্রশ্ন করেছে যে জ্যা দুটির মধ্যে দূরত্ব, তো জ্যা দুটির মধ্যে দূরত্ব মানে তো এই পুরোটা, এই পুরোটা, তো এই পুরোটা কত হবে 8, 8 যোগ 6। সুতরাং জ্যা দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 8 যোগ 6 সমান সমান 14 সেন্টিমিটার। আশা করি বোঝা গেছে। 4-এর 6, 4-এর 6 কি বলছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের, তো আমাকে একটা বৃত্ত আঁকতেই হবে, তার ভেতরে আমাকে একটা চতুর্ভুজ আঁকতে হচ্ছে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো, তো একটা বৃত্ত চতুর্ভুজ আঁকি এখানে আগে। এ বি সি ডি, ধরা যাক এটা হচ্ছে আমার এ বি, এই হচ্ছে আমার এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। এই হচ্ছে আমার এ, এটা বি, এটা সি, এটা ডি, এ হচ্ছে আমার বৃত্তস্থ চতুর্ভুজ। এবার কি করা হয়েছে বৃত্তস্থ চতুর্ভুজে, কাকে বর্ধিত করেছি, এ বি বাহুকে বর্ধিত করেছি, কতদূর পর্যন্ত না এক্স পর্যন্ত। তো এ বি বাহুকে বর্ধিত করি এক্স পর্যন্ত, এ বি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করলাম আমরা। দিয়ে কি বলছে এক্স বিসি 82, এক্স বিসি মানে কোন অ্যাঙ্গেলটা, এক্স বিসি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমাদের 82 ডিগ্রি। এ ডিবি 47, সে কই এ ডিবি, তার মানে আমাকে আবার এইটা এটা যোগ করতে হবে, এবং এই অ্যাঙ্গেলটা বলছে কত, এ ডিবি মানে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 47 ডিগ্রি। তাহলে আমাকে প্রশ্ন করেছে বিএসির মান নির্ণয় করো, বিএসি তার মানে আমাকে আবার এইটা যোগ করতে হবে, তবে আমি অ্যাঙ্গেলটা পাবো হচ্ছে গিয়ে এটা, এইটা, এইটা কত আমাকে ফাইন্ড আউট করতে হবে। ভালো কথা, ভেবে দেখ এইটুকুনি 82, যদি কালার করে দিই, যদি কালার করে দিই, এটা হচ্ছে 82, এই সবুজটা হচ্ছে 82, তো সবুজটা যদি 82 হয় তাহলে এইটা কত হবে, এই যে ভেতরের দিকে যেটা আছে, যদি লাল কালি করি এটাকে, এটা যদি 82 হয় তাহলে এটা কত হবে 180 মাইনাস 82, ওই কোণটার নাম কি, ওই কোণটার নাম হচ্ছে এবিসি। তাহলে এবিসি হচ্ছে 180 থেকে 82,
180 থেকে 80 গেলে 100 মানে 98 ডিগ্রি। তাহলে এই লাল কোণটা যদি 98 ডিগ্রি হয় তাহলে একটু ভেবে দেখতো এই পুরো কোণটা কত হবে, এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে? 82 ডিগ্রি। এই পুরো অ্যাঙ্গেলটা হবে 82 ডিগ্রি। কেন 82 ডিগ্রি? কারণ আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তার মানে ওই কোণটা হচ্ছে আমাদের এডিসি, এই কোণটা হচ্ছে আবার সেই 180 থেকে 98 বিয়োগ মানে সেই 82, মানে ঘুরিয়ে দেখ কি বলতে চাইলাম, এই দিকে সবুজ আর এই দিকে সবুজ কোণটা তার মানে সবসময়ের জন্যই সেম হয়। এই যে এই কালার দুটো সবসময়ের জন্য এই কোণটা যা হবে যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তবেই, কিন্তু অন্য ক্ষেত্রে হবে না। এবার তার মধ্যে এইটুকুনি অ্যাঙ্গেল বলেছে 47, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 47 হয় তাহলে বাকিটা কত হবে? বাকিটা আমাকে বের করতে হবে। বাকিটা হচ্ছে অ্যাঙ্গেল বিডিসি। তাহলে অ্যাঙ্গেল বিডিসি হচ্ছে 35 ডিগ্রি। 82 থেকে 47 বিয়োগ, 47 বিয়োগ করলে কত হচ্ছে না তো 35 ডিগ্রি। তার আমি এই অ্যাঙ্গেলটা পাচ্ছি 35। এবার যদি এই বৃত্তচাপটার ওপর দিয়ে ভাবিস, এই বৃত্তচাপটা, জানি না আমি কালার করতে পারবো নাকি, পুরোটাই কালার হয়ে গেল, এই এক বিরক্তিকর। দাঁড়া, এই যে বৃত্তচাপটা, যে বৃত্তচাপটা কালার হচ্ছে দেখ, এই যে বৃত্তচাপটা খুঁজে পাচ্ছিস না? কালো করে দেবো। এই যে কালো যে কালারটা আছে এই বৃত্তচাপের উপরে দেখ, লক্ষ্য করে এই যে কোণটা আছে, এই কোণটা, এটাও পরিদৃষ্ট কোণ, এটাও পরিদৃষ্ট কোণ, এটাও পরিদৃষ্ট কোণ। তাহলে ওই বৃত্তচাপের ওপরে আমরা কি জানি, একই বৃত্তচাপের ওপরে পরিদৃষ্ট কোণগুলো কি সমান হয়? তাহলে এখানে লিখে দিলি যেহেতু অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিডিসি, দেয়ারফর বিডিসির মান তো বের করেছিস 35, তাহলে অ্যাঙ্গেল বিএসি কত হবে? এটাও 35 ডিগ্রি হবে। বোঝা গেল? সেভ করে নিই। আচ্ছা, নেক্সট। নেক্সট হচ্ছে আমাদের 4-7। এবিসিডি ট্রাপিজিয়ামে, তো একটা ট্রাপিজিয়াম আমাকে আঁকতে হচ্ছে এবিসিডি। তো ধরা যাক এই হচ্ছে সে এবিসিডি ট্রাপিজিয়াম, নাম দিয়ে দিলাম এবি সমান্তরাল সিডি। তো এ বি সিডি ট্রাপিজিয়াম, এবির সঙ্গে সিডি সমান্তরাল। এবি 6 সেন্টিমিটার, এবি বলেছে 6 সেন্টিমিটার, সিডি বলেছে 9। আচ্ছা, সে নামটা চেঞ্জ করে দিন না, উল্টে দিন নামটা। এ বি সিডি হচ্ছে ট্রাপিজিয়াম, এবি বলেছে 6 সেন্টিমিটার, সিডি বলেছে 9 সেন্টিমিটার, বিডি 15 সেন্টিমিটার, বিডি বিডি 15 সেন্টিমিটার, বিডি বলেছে 15। আর কি বলেছে? ট্রাপিজিয়ামের কর্ণ দুটি ছেদবিন্দু ও হলে, যেমন আরেকটা কর্ণ আমাকে টানতে হবে, ছেদবিন্দু ও, এই যে বিন্দুটা হচ্ছে ও, হলে এবির দৈর্ঘ্য কত? এবির দৈর্ঘ্য কত?
স্যার এটা মনে হয় স্যার ওবির দৈর্ঘ্য হবে। এবি দৈর্ঘ্য তো আছেই দেওয়া। তো দেখি এখান থেকে কী কী বের করা যায়। অঙ্কটা প্রথমত ভুল আছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। তো বিডি হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার, এটা 6, এটা 9, এটা 6, এটা 9, এটা সেই ট্রাপিজিয়াম, এটার সঙ্গে এটা সমান্তরাল, মানে এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এই কোণের সঙ্গে এই কোণটা সমান। এই দুটো ত্রিভুজকে যদি দেখি, এটার সঙ্গে এটার সঙ্গে এটা সমান, তখন এখানে যেটা বলতে পারি যে ত্রিভুজ এ ও বি আর ত্রিভুজ সি ও ডি এটা হচ্ছে সদৃশ কোণ। তো সদৃশ কোণই যদি হয়, যদি আমরা কালার করি, তাহলে এইটা নীল কোণের সঙ্গে এদিকে নীল কোণ সমান, এই কোণটার সঙ্গে এই কোণটার সমান, আর এইটার সঙ্গে এইটা সমান। এটা ফাঁকা আছে, এটার সঙ্গে এইটা সমান। তাহলে যদি এরকম অ্যাঙ্গেলগুলো সমান হয়, তাহলে আমরা জানি কি ত্রিভুজ দুটো সমানুপাতি হয় বাহুগুলো। তাহলে আমি যদি সিডি নিই, এখানে সিডি বাহুটা নিলাম, তো সিডি বাহুটা কার বিপরীত কোণ? কোন কোণের বিপরীত? এই হলুদ কোণের বিপরীত। তাহলে ওই ত্রিভুজে হলুদ কোণের বিপরীতে কে আছে? এবি। তাহলে সিডি বাই এবি। এবার আমি নিলাম হচ্ছে ওডি। ওডিটা কার বিপরীত কোণ? নীলের বিপরীত কোণ। তাহলে ওর নীলের বিপরীতে কে আছে? ওবি। আর লালের বিপরীতে কে আছে? ওসি। আর ওর লালের বিপরীতে আছে ওএ। মানে এরা সব সমান হবে। এর মধ্যে আমাকে কে কে কী কী কাকে কাকে দিয়ে দিয়েছি সেটা লক্ষ্য রাখিস, তারপর সেখান থেকে আমরা বের করতে পারবো। সিডি জানি আমরা, এবি জানি। তাহলে সিডি মান আমরা বসিয়ে দিচ্ছি 9, এটা হচ্ছে 6। ওডি আমি জানি না, ওবিও আমি জানি না, বাট এদের যোগফলটা কত? ওডি আর ওবির যোগফলটা কত সেটা জানি, কারণ এখানে বলে দিয়েছে আমাকে যে বিডি হচ্ছে আমাকে 15 সেন্টিমিটার। তো আমরা এখান থেকে যেটা বের করতে পারি যে দেয়ারফর ওডি ইস টু ওবি, যেটা হচ্ছে 3:2, মানে এটা কাটাকুটি করলে কত হয়? এটা 3, এটা 2, তাহলে ওডি ইস টু এবু 3:2, ওসি ইস টু ওএ সেটাও 3:2। এবার যেহেতু আমাকে এখানে ইয়ের মান দেওয়া আছে, বিডির মান দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? দেয়ারফর ওডি পাচ্ছি 15 গুণ 3/5, 9 সেন্টিমিটার। আর ওবি কত পাচ্ছি? 15 গুণ 2/5, দ্যাট ইজ 6 সেন্টিমিটার। তাহলে এটা 6, এটা হলো 9। এবার আমাকে সম্ভবত এখানে বলেছে, হয়তো সম্ভবত ওবির দৈর্ঘ্য চেয়েছে, হয় ওবির দৈর্ঘ্য বা ওডির দৈর্ঘ্য, এই দুটোর মধ্যে যে কোনো একটা চাইতে পারে। ঠিক আছে, অঙ্কটা এবি নয়, কারণ এবি তো দিয়েই দিয়েছে ওরা, এবি নয়। তো এইভাবে আমাদেরকে প্রসিড করতে হবে অঙ্কটা। আমাকে হয় ওডির দৈর্ঘ্য চাইবে, না হয় ওবির দৈর্ঘ্য চাইবে। ঠিক আছে, এসির দৈর্ঘ্য আমরা বের করতে পারবো কি না জানি না, কারণ এসির দৈর্ঘ্য বের করা যাবে না সম্ভবত, কারণ আমার ধর ওসি ওএ এই দুটোর মধ্যে একজনকে দিয়ে দিলে তখন আমি এসিটা বার করতে পারতাম, আমি অনুপাতটা বের করতে পারবো। ওএ ইস টু ওসি কত হয় সেই অনুপাতটা তো আমরা জানি, 3:2ই হবে। তার মধ্যে দুটোকে ইন্ডিভিজুয়ালি আমরা বের করতে পারবো না। বুঝে গেল? এটা গেল 7। চলে আসি 8। 4/8 কি বলছে? যদি আর কস থিটা 2√3 আর সাইন থিটা 2 হয় এবং থিটার মান 0 থেকে 90 হয়, তাহলে আর এবং থিটার মান নির্ণয় কর। তা আর এবং থিটার মান নির্ণয় করার খুব সহজ উপায় হচ্ছে এই যে দুটো। হ্যালো স্যার। হ্যাঁ বল। স্যার আপনি ওবির ওপরে কি ওটা ওডির দৈর্ঘ্যটা বার করেছেন? হ্যাঁ, ওডি বার করেছে, এই যে 9। এই যে এখানে ওডি বার করা হয়েছে আর ওবি বার করা হয়েছে। ওডি 9
OB 6, ঠিক আছে। তো এখানে আর কস থিটার হোল স্কোয়ার প্লাস আর সাইন থিটার হোল স্কোয়ার করছি। আর কস থিটা কোথায় পাচ্ছি? আর কস থিটা পেয়েছি যেখানে, এবং আর কস থিটা মানে পেয়েছিস 2√3, তাহলে আর কস থিটার হোল স্কোয়ার সমান সমান কার হোল স্কোয়ার হবে? না তো 2√3 হোল স্কোয়ার হবে। আর সাইন থিটা সমান সমান দেওয়া আছে 2, তাহলে আর সাইন থিটা হোল স্কোয়ার মানে কার হোল স্কোয়ার হবে? 2 এর স্কোয়ার। তাহলে আমার কত হচ্ছে? 2 দুগুণে 4, 3 4 12, 2 দুগুণে 4, 3 4 12 যোগ 4 সমান সমান 16। এদিক থেকে দেখ, যদি আর স্কোয়ার কমন নিস তাহলে কত থাকে? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হয়। তাহলে আর স্কোয়ার যদি 16 হয় তাহলে আর হচ্ছে √16, মাইনাস হবে না, কারণ আরটা সবসময় একটা দূরত্বকে ইন্ডিকেট করে এখানে, তার জন্য আর অলওয়েজ পজিটিভ। মানে আর কোনটা জানিস তো? আর হচ্ছে এইটা, যদি আমাদের অঙ্কের মধ্যে পড়ে না এটা, তবু বলে দিই একটুখানি কেন আরটা পজিটিভ। ধর এই হচ্ছে আমার একটা পয়েন্ট আছে এখানে, এই পয়েন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই, গ্রাফে চলে যায়। তাহলে এই পয়েন্টটা এক্স কমা ওয়াই মানেটা কি? মানেটা হচ্ছে এটাই যে আমি এখান থেকে পারপেন্ডিকুলার ড্রপ করলে আমার এইখান থেকে এইটার দূরত্ব গুণে গুণে এক্স আসবো, আর এইখান থেকে এই ডিস্টেন্সটা ওয়াই আসবো। এবার বলছে যে যদি আমরা এটা যদি বাসে যাই, রাস্তা তো আমার এটা লাল আর নীল, তাহলে বাসে গেলে আমাকে মূল বিন্দু থেকে আগে লাল রাস্তা, অরিজিন থেকে ডিসটেন্সটা, তাহলে নীল রাস্তা আসতে হবে। তাহলে এই মূল বিন্দু থেকে যখন এই ডিস্টেন্সটা আমরা করছি, এই ডিস্টেন্সটাকে আমরা বলি আর, এটাকে আমরা বলি আর, আর এটাকেই বলি থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তো এবার দেখ ভেবে, এখান থেকে তুই যদি এক্স বাই আর করিস, তাহলে এক্স বাই আর তুই কী লিখতে পারবি? ভূমি বাই অতিভুজ মানে কি লিখতে পারবি? কস থিটা। তাই এক্স ইকুয়াল টু আর কস থিটা হয়। আর ওয়াই বাই আরকে কী লিখতে পারবি? সাইন থিটা। তাই ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা হয়। তো এখানে তাই বলা হয় আর কস থিটা আর আর সাইন থিটার মান তাই দেওয়া হয়। তো যাই হোক, এখানে 4 পেয়ে গেলাম আর এর মান। আর এর মান যখন 4 পেয়ে গেলাম, যে কোনো একটাতে বসা, প্রথমটাতে বসা। আর এর জায়গায় 4 বসালে ধর 4 কস থিটা ইজ ইকুয়াল টু 2√3। তাহলে এখান থেকে কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2√3/4, 2 দিয়ে 4কে কাটলে 2, √3/2। কসের কত মান? √3/2, 30 ডিগ্রি। তাহলে থিটার মান পেয়ে গেলি 30 ডিগ্রি। তাহলে থিটার মান 30 ডিগ্রি, আর আর এর মান হচ্ছে কত? 4। আমাকে তো আর আর থিটার মানই বের করতে বলেছে, ঠিক আছে। এই পেজটা সেভ করি। নেক্সট পেজে যাব। তো আমাদের নেক্সট কি বলেছে? 4-এর 9, sec 5 থিটা ইজ ইকুয়াল টু কোসেক হ্যান ত্যান। তাহলে সেকেন্ড 5 থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা প্লাস 36। দিয়ে আমাকে বলছে 5 থিটার ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান কত বের করতে বলেছে। তো আমরা জানি যে এরকম কোণানুপাত যখন থাকে, দুদিকে একই জিনিসে নিয়ে আসতে হয়। তো আমি সেকেন্ডকে কোসেককে নিয়ে যেতে পারি, কোসেককে সেকেন্ডে নিয়ে আসতে পারি। তো যেহেতু এদিকে বড় আছে, এদিকে ছোট আছে, তো লেফট হ্যান্ড সাইডটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। সেকেন্ডকে আমরা লিখছি কোসেক 90 মাইনাস 5 থিটা, আর এদিকে কোসেক থিটা প্লাস 36। দুদিকেই কোসেক চলে এলো, তাহলে 90 মাইনাস 5 থিটা ইজ ইকুয়াল টু থিটা প্লাস 36। তাহলে মাইনাস 6 থিটা ইজ ইকুয়াল টু 36 মাইনাস 90। তাহলে মাইনাস 6 থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 4 হাতে 1 4 54। তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 9 ডিগ্রি। তাই যখনই থিটা 9 ডিগ্রি হয়ে গেল, আমাকে থিটার মানই চেয়েছে ওরা। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তো
তো এইগুলো সব সোজা অঙ্ক। 4-এর 10 যদি দেখি, তাহলে বাহুর দৈর্ঘ্য প্রথমত যদি আমরা এ একক ধরি, তাহলে তখন তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6a², এত বর্গ একক। এবার কি বলেছে আমাকে? বলছে বাহুর দৈর্ঘ্যটা তুমি 50% বৃদ্ধি করো। তাহলে বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে হবে কত? এখন বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য হবে কত? হবে না a × 150/100, 50% বৃদ্ধি পাচ্ছে, 0 0 5 দিয়ে 3 মানে 3a/2। তাহলে এখন সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 6 × 3a/2 হোল স্কোয়ার, তো স্কোয়ার ইউনিট, সমান সমান 6 × 9a²/4, 2 দিয়ে 2, 2 দিয়ে 3, দ্যাট ইজ 27a²/2, এত স্কোয়ার ইউনিট। তাহলে আগে ছিল এত, এখন হলো এত, তাহলে বৃদ্ধি কত হচ্ছে? তাহলে বৃদ্ধি হচ্ছে কত না 27a²/2 থেকে 6a² বিয়োগ এত স্কোয়ার ইউনিট। তাহলে 12, 27 থেকে 12 গেলে আমি একবারে করে দিলাম 15a²/2, এত স্কোয়ার ইউনিট। কিন্তু আমাকে তো কতটা বৃদ্ধি সেটা শতকরা বৃদ্ধি চাইছে, তাহলে শতকরা বৃদ্ধি, তাহলে বৃদ্ধির হার এই 15a²/2 এটা বৃদ্ধি পাচ্ছে কততে না তো 6a² × 100 দিয়ে পার্সেন্টেজ, তার মানে 15a²/2 × 6a² × 100 দিয়ে পার্সেন্টেজ, a² গেল, 3 দিয়ে 2, 3 দিয়ে 5, 2 দুগুণে 4, 4 মানে 25, মানে 5 25 হচ্ছে 125। তার মানে সমগ্র তলে ক্ষেত্রফলটা বৃদ্ধি পাচ্ছে কত না 125%। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা অনুপাত দিয়েছে, ভূমির পরিধির অনুপাত দিয়েছে, তার আয়তন অনুপাত কত? তো দেখ, ভূমির পরিধির অনুপাত দেওয়া যা আর সেই ভূমির ব্যাসার্ধের অনুপাত একই হয়, কারণ পরিধির সঙ্গে ব্যাসার্ধ সমানুপাতিক। তাহলে পরিধির অনুপাত যদি 3:4 হয়, তার মানে সুতরাং ব্যাসার্ধের অনুপাতও 3:4ই হবে। এই যে বলে দিলাম ফট করে, এটা কিন্তু সেই 7, 8, 9, 10-এর যে আমাদের যে কনসেপশন সমানুপাতিক ব্যস্তানুপাতিক, সেই কনসেপশন থেকে বললাম। কারণ ব্যাসার্ধ বড় হলে পরিধি বাড়ে, তার মানে কি ব্যাসার্ধের সঙ্গে পরিধি সমানুপাতিক, সমানুপাতিক মানে কি সমান অনুপাত হবে সবসময়। তাহলে ব্যাসার্ধের অনুপাতও পেয়ে গেছিস, উচ্চতার অনুপাতও পেয়ে গেছিস, আয়তন অনুপাত। তাহলে ব্যাসার্ধটাকে 3r 4r ধর, উচ্চতাটাকে h2h ধর, তাহলে প্রথমটার আয়তন কত হচ্ছে পাই r² × h ইস টু, তারপরটা হচ্ছে পাই 4r² × h, তাহলে এখান থেকে পাই পাই চলে গেল 9r² × 4, 16r² × 2, r² চলে গেল 36 ইস টু 32, 2 দিয়ে 18, 2 দিয়ে 16, 2 দিয়ে 9, 2 দিয়ে 8, তাহলে তাদের উচ্চতা অনুপাত হচ্ছে 9:8। আরেকটা পেজ আর করছি না আমি, লাস্ট যে অঙ্কটা আছে তালিকার ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে দিয়েছে, মধ্যমা দিয়েছে 24, তাহলে এক্স এর মান কত? মধ্যমা আমরা কি করে বের করি? মধ্যমা বের করার নিয়ম তো আমরা জানি, যে আমাদের কটা আছে প্রথমত পদ এখানে দেখতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 5 নম্বর, আর মানে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, সমান সমান কত হবে 24। তো এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 2x + 6, তাকে 2 দিয়ে ভাগ করব, সমান সমান 24, 24 দুগুণে 48, 48 থেকে 6 গেলে 42, তাহলে x হচ্ছে 21। সোজা অঙ্ক।
ঠিক আছে।